দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন ও সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনা আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ল্যাপ্রোস্কোপিক সার্জারি। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আসেন ল্যাপ্রোস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার সর্দার এ নাঈম। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02982405 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আজ থেকে 30-35 বছর আগে যখন এই দেশে প্রথম ল্যাপ্রোস্কোপিক সার্জারি চালু হলো, তখন অনেকের মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধা ছিল এই সার্জারিটা কি। আমরা সাধারণভাবে সকলে জানেন যে পেট না কেটে ফুটো করে এটা অপারেশন করা হয়। প্রথম দিকে দেখা যাচ্ছে সার্জারিতেই ছিল, এখন কিন্তু অনেক গাইনি বা অন্যান্য সাবজেক্টও এটা হচ্ছে। এটাতে অনেক মানুষের স্বস্তি দিয়েছে, তাদের ব্যথা কমিয়েছে, তাদের হাসপাতালে থাকার সময় কমিয়েছে এবং পরোক্ষভাবে কিন্তু অর্থও কমিয়ে দিয়েছে। এই ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার সর্দার এ নাঈম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শিমুল। দর্শক, সর্দার এ নাঈমকে আমরা প্রায় সময় দেখা যাচ্ছে আমাদের যে অতিথি আছেন তার বড় বিশেষণ দিয়ে অনেকগুলো পরিচয় দিই, কিন্তু উনি বহু গুণে গুণান্বিত। বাংলাদেশে আজ থেকে আমরা আলাপ করছিলাম প্রায় 35 বছর আগে 1991 সালে যে কয়েকজন মানুষ পায়োনিয়ার ল্যাপ্রোস্কোপিক সার্জারির, তাদের মধ্যে অধ্যাপক ডক্টর সর্দার এ নাঈম অন্যতম। এবং উনি একজন আমি বলবো যে সমাজসেবক এবং বহুমাত্রিক একজন মানুষ। আপনাকে আমাদের মাঝে পেয়ে আসলে আমরা আনন্দিত। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, একটু যদি বলতেন আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন, ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আসলে মোটামুটি দাগে অনেকেই জানে, কিন্তু আসলে বিষয়টা কি সেটা যদি আপনি দর্শকদের একটু বলতেন। ধন্যবাদ শিমুল। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো বেসিক্যালি ল্যাপারোস্কোপিক সার্জারি খুব পুরনো, মানে খুব নতুন জিনিস না, বেশ পুরনো হয়ে এসছে। প্রায় 35 বছর আগেই আমরা এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করেছিলাম। ব্যাক ইন 1991 আমি তখন টোকিও বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্টুডেন্ট, দেশে এসে প্রথম করলাম। তো ল্যাপারোস্কোপ কথাটাকে যদি আমরা অর্থটা যদি আমরা খুঁজে বেড়াই, ল্যাপারোস্কোপ এই শব্দটার, সেটা ল্যাপারো মিন্স অ্যাবডোমেন, স্কোপ মিন্স ক্যামেরা। তার মানে পেটের মধ্যে, অ্যাবডোমেনের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে যে কাজটা করা হয় সেটি ল্যাপারোস্কোপিক। যেমন আমরা এন্ডোস্কোপিক বলি, আমরা যদি ন্যাচারাল অরিফিস দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে যেসব এন্ডোস্কোপিক প্রসিজিওর করি, আমরা কোলোনোস্কোপি করি, ঠিক ল্যাপারোস্কোপ মানে পেটের মধ্যে ক্যামেরা ঢোকানো। তো যেই সার্জারিটা পেটের মধ্যে আমাদের করতে হয়, যে কোনো একটা টার্গেট অর্গ্যান নিয়ে আসা, একটা ডিজিজড অর্গ্যান নিয়ে আসা, যে গলব্লাডার হোক, অ্যাপেন্ডিক্স হোক, অথবা হার্নিয়া জাতীয় সমস্যার রিপেয়ার করা, সেটা পেটের মধ্যে যেগুলো, যেমন আপনি বলছিলেন গাইনোকোলজির কথা, গাইনোকোলজিতে প্রায় ইউটেরাস, ওভারি সব কিছুই। এবং ল্যাপারোস্কোপ সার্জারি মানে পেটের মধ্যে যেসব অর্গানগুলোর সার্জারি করা হয় সেগুলো ক্যামেরার মাধ্যমেই এখন বেশিরভাগ ক্ষেত্রেই করা সম্ভব হয়। সুতরাং সেইভাবেই এটাকে আমরা ল্যাপারোস্কোপিক বলে থাকি। দেখুন, এবং একই সাথে যদি আমরা বলি যে আর্থ্রোস্কোপি, আমরা যে নি জয়েন্টের মধ্যেও ক্যামেরা ঢুকিয়ে কাজ করা হয়, তাই না? বুকের মধ্যে যদি আমরা ঢুকাই সেটাকে আমরা বলি থোরাকোস্কোপ। সো স্কোপের সাহায্যে, বেসিক্যালি এই স্কোপের সাহায্যে বা ক্যামেরার সাহায্যে প্রায় সব স্পেশালিটি এখন সার্জারি করা সম্ভব। উইদাউট এ ক্যামেরা টেকনোলজি বা এই স্কোপ সার্জারি, নো স্পেশালিটি ইজ কমপ্লিট নাও। কেউ বলতে পারবে না আমি একজন ইউরোলজিস্ট কিন্তু আমি এন্ডোস্কোপিক ইউরোলজি করি না। ইভেন মেডিসিনেরও কোনো প্রসিডিউরাল কাজ যারা করেন তারাও কিন্তু অনেকেই এন্ডোস্কোপ এবং ল্যাপারোস্কোপ ব্যবহার করেন। আসলে একটু যদি বলতেন, যদি আপনি অনেক দিন ধরে এই বিষয়ের সাথে জড়িত, আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে, তবুও যেহেতু অনেক দিন ধরে বাংলাদেশে আছে, এই যে ওপেন আমরা করছি পেট কেটে, তার সাথে আসলে এটার সুবিধা কী কী? মোটা দাগে, হ্যাঁ, মোটা দাগের সুবিধাটা হলো, দেখুন, যদি গলব্লাডারের কথাই বলি, গলব্লাডার দিয়ে আমরা শুরু করি। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি ট্রেনিংটা আমরা গলব্লাডার দিয়ে শুরু করি। 91 সালে আমি যখন প্রথম এদেশে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, অর্থাৎ গলব্লাডার পাথরজনিত সমস্যার কারণে গলব্লাডার রিমুভ করলাম ল্যাপারোস্কোপের মাধ্যমে। সেই জিনিসটা যদি মোটা দাগে আপনি তফাৎ দেখুন, একটা ওপেন সার্জারিতে যেই কাজটা করি সেই কাজটি আমরা ল্যাপারোস্কোপ দিয়ে করি, একই কাজ, কিন্তু ওপেন করতে হলে আমরা কেন পেট কাটি? অর্থাৎ আপনি জানেন যে ল্যাপারোস্কোপ মানে ওপেন সার্জারিতে এই যে একটা ইনসিশন যেটা আমরা দেই, ককার্স ইনসিশন, সেটা কিন্তু প্রায়
7-8 ইঞ্চির একটা ইনসিশন দিয়ে পেটটা আমরা ওপেন করে গলব্লাডারটা দেখে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী গলব্লাডার যেখানে বাঁধা দরকার, আর্টারি যেখানে বাঁধা দরকার সেটা বেঁধে তারপর গলব্লাডার নিয়ে আসি, তারপর আবার অ্যাবডোমেনটা ক্লোজ করে দিই। এই যে এত বড় একটা ইনসিশন, সেটার কোনো প্রয়োজনই লাগলো না। তো ইনসিশনটা কী কী অসুবিধা? এক নম্বর হলো রোগীকে যথেষ্ট কষ্ট দেয়। দ্বিতীয় হলো যে এটাতে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তৃতীয় হলো যে রোগীর সুস্থ হতে অনেক লম্বা সময় লাগে, কারণ আগে তো গলব্লাডার অপারেশনে আমাদের হাসপাতালেই রোগীকে 5-7 দিন 10 দিন রাখতে হতো। তারপরে ভবিষ্যতে এই ইনসিশনটা মানে হিলড হওয়ার পরেও কিন্তু বিভিন্ন রকম পেইন এবং কষ্ট দিতে পারে, এখান থেকে হার্নিয়া হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস যে পেটের উপরভাগে এত বড় একটা ইনসিশনের যে অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ, যে সৌন্দর্যের ব্যাপারটা, যেমন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি শাড়িও পরেন তাহলে কিন্তু সেই ইনসিশনটা দেখা যেতে পারে। সুতরাং এসব সুবিধাগুলোর কারণেই কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি, যদিও কথাটা খুব কমনলি ইউজ, এখন 35 বছর পরে বলছি এভরিবডি নোজ ইট, কিন্তু প্রথম যখন আমি ল্যাপারোস্কোপিক সার্জারি করতাম তখন আমার একটা ভয় ছিল, সার্জারির এত ফিল্ডের মধ্যে ল্যাপারোস্কোপিক সার্জারি কথাটা মানুষ মনে রেখে আমার কাছে আসবে কিভাবে। কিন্তু আমি পরে দেখেছি যে একটা যেই বেনিফিট যদি একটা জিনিসের আমরা পাই তাহলে মানুষ সেই জিনিসটা বুঝে ফেলে। মানুষ কিন্তু এখন এসে বলে, কেউ যারা ইভেন নিরক্ষর ব্যক্তিবর্গ তারাও কিন্তু পেট কেটে অপারেশন করতে চান না, তারা এসে আমাকে বলেন স্যার লেপ্রোসি করে দেন, স্যার কম্পিউটার দিয়ে করে দেন, স্যার মেশিন দিয়ে করে দেন। তো ব্যাপারটা হলো ওই রকম যে এটার বেনিফিট এতটাই অবভিয়াস, ওপেন সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে তফাৎটা এতটাই অবভিয়াস, কারণ কেউ ওপেন সার্জারিতে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে যাবেন না। কিন্তু যদি কখনো ল্যাপারোস্কোপ কোথাও ফেল করে, বা স্পেশালি ইয়াং সার্জন বা নতুন সার্জন যারা, কারণ এটা তো জেনারেশন ওয়াইজ সার্জারি চলে আসছে, 35 বছরে তো কয়েকটা জেনারেশনই চলে আসলো। তো সেই হিসাবে আমি বলবো, কেউ যদি মনে করেন যে ল্যাপারোস্কোপের মাধ্যমে করতে যে রোগীর ক্ষতি হতে পারে, আফটারঅল ইটস টোটালি টেকনোলজি ডিপেন্ডেন্ট সার্জারি, এটার জন্য স্পেশাল ট্রেনিং লাগে, এবং সেটা যদি না থাকে কারো, তখন সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপ দিয়ে করতে যে রোগীর ক্ষতি করার চেয়ে সেটা ওপেন করে যিনি যেভাবে পারেন সেভাবে করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বুঝলাম যে কোথায় কখন কাদেরকে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করতে হয়, কাদের ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যাবে না, আমরা স্যারের কাছ থেকে সেটা শুনতে চাই। বেসিক্যালি ল্যাপারোস্কোপিক সার্জারি করা যাবে না এমন কোনো রোগী নেই, মানে বাট যদি কারো মানে ল্যাপারোস্কোপ যখন আমরা পেটের মধ্যে ঢোকাই তখন কিন্তু পেটের মধ্যে আমাদের নিউমোপেরিটোনিয়াম বলি, যে পেটটাকে বা এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়ে একটু স্পেস তৈরি করে নিতে হয়। তো যদি কারো কোনো সিভিয়ার কার্ডিয়াক অথবা সিভিয়ার রেসপিরেটরি এলিমেন্ট থাকে, তাদের কোনো অসুবিধা থাকে যে পেটের মধ্যে গ্যাস ঢোকানোর কারণে তার ব্লাড প্রেশার ফল করে যেতে পারে এবং তার রেসপিরেটরি প্রবলেম হতে পারে, এই সব ক্ষেত্রে একটু লো প্রেশারে এবং খুবই এক্সপার্ট সার্জন দিয়ে করানো উচিত। মানে নর্মাল প্রেশার বা যেটা দিয়ে আমরা সাধারণত করি সেই প্রেশার হয়তো দেওয়া উচিত না। আমি এখানে স্যার একটু যদি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আসলে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নাই, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নাই, কিন্তু যদি দেখা যাচ্ছে না, সাধারণ মানুষ বুঝবে না বলে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কথাটা ইউজ করি নাই, তাহলে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে না, যদি মনে হয় যে না ওই ধরনের ফ্যাসিলিটি না থাকে, স্কিল না হয়, এই ক্ষেত্রে আসলে না যাওয়াই ভালো। এক্স্যাক্টলি, হাই রিস্ক পেশেন্ট কিছু থাকে এবং ডেফিনেটলি তখন স্কিল সার্জনদেরকে দিয়ে তখন আর টু হাই রিস্ক পেশেন্ট যদি কিছু থাকে সেটা অবশ্যই করা উচিত না। যেমন এখন গলব্লাডার অথবা অ্যাপেন্ডিক্স এই জাতীয় প্রবলেমগুলো হলে তো সেটাকে কিওর করতেই হবে। তো যেটা এখন যদি বলি যে হাই রিস্ক পেশেন্ট যাদের কার্ডিয়াক অথবা রেসপিরেটরি প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু ওপেন সার্জারিটা যে খুব আরামদায়ক তা না, ওটা করলেই যে ওনারা সুস্থ হয়ে যাবেন তাও না। বেসিক্যালি কিন্তু ল্যাপারোস্কোপ দিয়ে যদি করা যায় তাহলে সেটা ওনাদের জন্য আরও অনেক বেটার হয়। কারণ একটি কার্ডিয়াক পেশেন্ট অথবা একজন রেসপিরেটরি এলিমেন্টের পেশেন্ট, তার যখন আমি ওপেন সার্জারি করি সেটা টাইম কনজামশন বেশি হয় এবং গ্যাস আমরা দিলাম না, ন্যাচারাল ওয়েতে আমরা ওপেন করে সেটা করলাম, কিন্তু অপারেশন শেষে তার যে রিকভারির সময় তার পেইন এবং তার যেই ট্রমা, এই ট্রমাটাও কিন্তু তাদের কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি ক্ষেত্রে খুব ভালো না। সেই হিসেবে
আমি বলবো ল্যাপারোস্কোপিক্স ওয়েতে যেই সার্জারিটা করা সম্ভব উইথ অ্যান স্কিল হ্যান্ড বা অ্যান স্কিল হ্যান্ড, সেটা অবশ্যই ল্যাপারোস্কোপ দিয়েই করা উচিত। জি, এই প্রসঙ্গে যেহেতু উঠলোই, আমি জাস্ট পুরোপুরি অন্য একটা প্রসঙ্গে বলতে চাই। এখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সময় পত্রিকায় বা মিডিয়ায় আসছে যে বিভিন্ন সময় রোগীদের ভোগান্তি হচ্ছে, মারা যাচ্ছে। এটা আপনি যেহেতু অনেক সিনিয়র একজন মানুষ, যারা তরুণ চিকিৎসকরা দেখছেন, অনেক ক্ষেত্রে যে হয় না যে দেখা যাচ্ছে তার ফেসিলিটি তেমন নাই যে হাসপাতালে করছে, প্রত্যন্ত অঞ্চলে তারা অনেক সময় অনেক রিস্কি অপারেশনও করে ফেলে। এটা যদি একটু তরুণ চিকিৎসকদের একটু আমার মনে একটু বলা উচিত যে তার ব্যাকআপ তার ডেফিনেটলি, এক্স্যাক্টলি। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যখন আমার ইয়াং সার্জনদেরকে ট্রেন করি ইন দিস ফিল্ড, আমি প্রথমেই বলি যে ইউ উইল হ্যাভ টু বিকাম এ কমপ্লিট, হয় না, ইঞ্জিনিয়ার বিফোর বিকামিং এ সার্জন ইন ল্যাপারোস্কোপিক সার্জারি, বিকজ ল্যাপারোস্কোপিক সার্জারি টোটালটাই একটা টেকনোলজি ডিপেন্ডেন্ট সার্জারি। আমরা প্রত্যন্ত অঞ্চলে এখন হচ্ছে, কেউ কেউ গাড়ির পিছনে করে যন্ত্রপাতি নিয়ে যেয়ে করছে। আসলে একটা প্রপার সেট আপ ছাড়া এই ধরনের সার্জারি করাটা খুবই রিস্কি। হ্যাঁ, হয়তো আমাদের 100 জনের মধ্যে 90 জন 95 জনেরই হয়ে গেল, কিন্তু ওই যে 5 জন 10 জন লোক সাফার করবে, সেটাও কিন্তু কোনোভাবেই কাম্য না। সুতরাং একটা প্রপার সেট আপ এবং প্রপার ব্যাকআপ অফ দ্য মেশিন। যেমন আমি বলি, ল্যাপারোস্কোপ যদি শুরু করা হয় কোনো একটা জায়গায়, তাকে অবশ্যই দেখতে হবে সেখানে অ্যাটলিস্ট জেনারেটর ব্যাকআপ আছে কি না। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে তো ইউ আর জাস্ট মানে ডান, ইউ ক্যানট ডু এনিথিং। ওপেন সার্জারির যুগে কী হতো, ইলেকট্রিসিটি চলে গেলেও বড় বড় টর্চ লাইট ধরে আমরা স্যারদের সাথে অপারেশনের এক্সপিরিয়েন্স আমাদের আছে, কিন্তু এটা তো ল্যাপারোস্কোপিতে সম্ভব না। তারপরে ধরেন এই যে যন্ত্রপাতিগুলো, একটা একটা বাল্ব থাকবে লাইট সোর্সের, তারপর ক্যামেরার যেটা থাকছে সেই ক্যামেরার টেকনোলজিক্যাল ফল থাকতে পারে। এ ধরনের জিনিসগুলি যখন হয়ে যায়, বা এই যে গ্যাস দিচ্ছি আমরা, গ্যাসের সিলিন্ডারটা দেখে বোঝা যায় না এটা ভরা আছে কি প্রায় শেষ অবস্থায় আছে। সুতরাং আমরা এগুলো যদি চেক না করে শুরু করি, যে কোনো একটা জিনিসের জন্য যদি সার্জারিটা বন্ধ করে দিতে হয়, তখন কিন্তু রোগীর যে ভোগান্তি হয় এটা কিন্তু অমার্জনীয়। সুতরাং আমি বিশেষ করে আমার সার্জনদেরকে বলবো যে বিফোর বিকামিং এ team leader of a team of laparoscopic surgery, you will have to be very, very cautious and knowledgeable about all the equipments, instruments, their backup and everything. সুতরাং এটা হলো গিয়ে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে এটার সাথে শুধু ডাক্তারদের ব্যাপার না, আমি মনে করি হাসপাতালগুলো, সেটা প্রাইভেট হসপিটাল হোক, সরকারি হাসপাতাল হোক, তাদের একটা দায়িত্ব আছে। কারণ একজন ডাক্তারের উপরে দায়িত্ব আমি দিয়ে দিলাম যে আপনি যন্ত্রপাতি নিয়ে এসে আপনি করে ফেলেন, সেই দায়িত্বটা ঠিক ওইভাবে ডাক্তারের উপরে না দিয়ে পরবর্তীতে দেখা যায় একজন আরেকজনকে দোষারোপ করছেন। রোগীর একটা ক্ষতি হয়ে গেলে রোগী তো বেসিক্যালি সার্জনকেই ধরে, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। কিন্তু এই সিচুয়েশনের জন্য হসপিটাল কর্তৃপক্ষদেরকেও বলবো, এখন কিন্তু ল্যাপারোস্কোপিক সেট আহামরি খুব বেশি দাম না। যদিও বিভিন্নভাবে আমাদের এখানে এখন চাইনিজ মেশিনও আসছে, ভালো ভালো মেশিনও আসছে, যদিও আমরা জার্মানি মেশিন দিয়েই মেইনলি কাজ করতাম, আমি জাপানি মেশিন দিয়ে কাজ করেছি। সুতরাং আমি বলবো ভালো কোয়ালিটির জিনিস কিন্তু আসলে হসপিটাল কর্তৃপক্ষকেই ওইভাবে কিনে সেট আপ অ্যারেঞ্জ করেই ডাক্তারদের এবং ডাক্তারের টিমকে সেই সুযোগ করে দেওয়া উচিত প্রপার ল্যাপারোস্কোপিক অ্যান্ড সেফ ল্যাপারোস্কোপিক সার্জারি করার জন্য। আমরা একটু শুরুর বিষয়টা শুনতে চাই, ইতিহাসটা একটু জানতে চাই, যে শুরু করেছিলেন কোত্থেকে, আপনি ট্রেনিং নিলেন, কিভাবে এটা বাংলাদেশে শুরু করলেন? হ্যাঁ, ধন্যবাদ শিমল। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি সারা পৃথিবীতেই শুরু হয়েছিল 1987-এ। আমরা কিন্তু ল্যাপারোস্কোপকে আগে ডায়াগনস্টিক টুল হিসেবে জানতাম। আমি একটু স্যার এখানে, তাহলে তো আমি বলবো যে বাংলাদেশে অন্য টেকনোলজি আসছে তো 15-20 বছর অনেক তাড়াতাড়ি এসছে। বেসিক্যালি সারা পৃথিবীতে, মানে ফ্রান্সে একজন গাইনোকোলজিস্ট ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি একটা গলব্লাডার রিমুভের মাধ্যমে, প্রফেসর ফিলিপ মুরে ওটা করে ফেললেন। এবং মজার কথা হলো যে উনি একটা শর্ট কমিউনিকেশন দিয়ে যখন সারা পৃথিবীতে এটা জানালেন যে ল্যাপারোস্কোপ দিয়েও গলব্লাডার জাতীয় অপারেশন করা সম্ভব, তখন সারা পৃথিবীতেই এটা একটা রেভলিউশনের মতো হয়ে গেল। আপনার দিক থেকে একদম ব্যক্তিগত প্রশ্ন, আপনার তো কেন মনে হলো যে একেবারে নতুন একটা টেকনোলজি আমার একটু শেখা উচিত? যে বেসিক্যালি নট দ্যাট যে আমার মনে হয়েছিল আমি ইচ্ছা করে গিয়েছিলাম। আই ওয়াজ বেসিক্যালি ইনসিডেন্টালি আই ওয়াজ ইন দ্য প্রপার প্লেস ইন প্রপার টাইম। সেই অ্যাডভান্টেজটা আমি পেয়েছিলাম। আমি তখন টোকিও বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্টুডেন্ট। আমার প্রফেসর যখন ল্যাপারোস্কোপিক সার্জারির কথা শুনলেন 89-এ, উনি আমেরিকা চলে গেলেন। কারণ 87-এ করার পরে কিন্তু 1 বছর 1.5 বছর এটার খুব বেশি আলোচনা হয় নাই।
89-90 থেকে এটা খুব ফ্লারিশ করে গেল। তখন আমেরিকাতে বেশ কয়েকজন সার্জন এটা শুরু করলেন। আমার প্রফেসর একদিন আমেরিকা চলে গেলেন, 7 দিন পরে উনি ফিরে এসে আমাদেরকে নিয়ে বসে একটা টিম তৈরি করলেন যে আমি এই টিম দিয়ে ল্যাপারোস্কোপিক সার্জারি জাপানে শুরু করব। বেসিক্যালি সেই টিমের একজন মেম্বার হিসেবে উনি আমাকেও ইনক্লুড করেছিলেন, এটা আমার সৌভাগ্য। এবং সেই হিসেবে যেহেতু সব ইনফরমেশন ইংলিশে আসতো এবং জাপানিজ একটা টিমের মধ্যে থেকে আমার যে অ্যাডভান্টেজটা ছিল, ইংলিশের যে অ্যাডভান্টেজটা ছিল, সেটা দিয়ে ওই টিমের একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার হিসাবে একদম প্রথম থেকেই জাপানে এই কাজটা করার আমার সুযোগ হয়েছিল। আচ্ছা, এরপরে ন্যাচারালি 90-তে যখন আমরা 89-90-তে যখন আমরা ল্যাপারোস্কোপ করলাম, তখন আমি আমার প্রফেসরকেই বললাম যে আমি বাংলাদেশে এই সার্জারিটা নিতে চাই। বিকজ একটা জিনিস দেখুন, প্রফেসর উদয়দি একটা কথা বলেছিলেন যে ইন্ডিয়ার যিনি পায়োনিয়ার বলেছেন, এটা ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু ফর ডেভেলপিং কান্ট্রিজ ইজ এ ফিনান্সিয়াল নেসেসিটি, বিকজ আর্লি রিটার্ন টু ওয়ার্ক ইজ এ ফিনান্সিয়াল নেসেসিটি। আমরা কিন্তু আমাদের স্কারসিটি অফ বেড আছে, আমাদের রোগীদের আর্লি রিটার্ন টু ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। সুতরাং আমার মনে হয়েছিল ল্যাপারোস্কোপিক সার্জারি উন্নত বিশ্বের চেয়ে বেশি দরকার বাংলাদেশের মতো দেশে, যেখানে বেড সংখ্যা কম, রোগীকে তাড়াতাড়ি ভালো হওয়া দরকার ইত্যাদি কারণে আমি 90-তে এসে আমার প্রফেসরকে বললাম আমি এটা দেশে নিতে চাই। তখন আমার প্রফেসর বললেন যে হাউ ডু ইউ ওয়ান্ট টু টেক ইট ব্যাক, অফকোর্স আই উইল হেল্প ইউ। জাপানিজ প্রফেসর, প্রফেসর ইদেজুকি, প্রফেসর হাশিমোতো, দে ওয়ার ভেরি প্রোঅ্যাক্টিভ। এবং তখন আমি অবশ্যই স্যার ইন্তেকাল করেছেন প্রফেসর গোলাম রসুল, ওনাকে নিয়ে আমি টোকিও ইউনিভার্সিটিতেই আমি নিজে সার্জারি করে দেখিয়েছি যে ল্যাপারোস্কোপিক্যালি কত সুন্দরভাবে গলব্লাডার রিমুভ করা যায়। প্রফেসর আজাদ খান এখনও বেঁচে আছেন, উনি যদিও সার্জন না, উনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, উনি তখন ওনাকে আমি নিয়ে গিয়েছিলাম। তো এই দুজন মানুষ যখন দেখলেন আমি টোকিওতে এই সার্জারি করছি, সুতরাং দে হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি। তো প্রফেসর গোলাম রসুল তখন 91-এ প্রথম এটা 3rd ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ দ্য সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ ছিল, এবং সেই সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর গোলাম রসুল। উনি তখন আমাকে অ্যালাউ করলেন যে প্রি কংগ্রেস ওয়ার্কশপের মাধ্যমে এদেশে এই ল্যাপারোস্কোপিক সার্জারির ডেমনস্ট্রেশন করা, এবং সেই ডেমনস্ট্রেশনটা আমি করেছিলাম বারডেমে। প্রফেসর আজাদ খান সেই সুযোগ করে দিয়েছিলেন। প্রফেসর মতিউর রহমান স্যারের একটি পেশেন্টের উপরে আমি এবং ডক্টর হাশিমোতো প্রথমবারের মতো এদেশে 91-এর 20শে ডিসেম্বর, এখন আমার মনে আছে, আমরা সেই সার্জারিটি করি। তো সেটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা ছিল। তখন কিন্তু এই উপমহাদেশেও শুরু হয়নি, শুধুমাত্র সিঙ্গাপুরে 1-2জন করতেন, এবং আমরা এশিয়ার অন্যান্য অনেক কান্ট্রির চেয়ে অনেক আগে এটা করেছি। অবশ্য তখন আমি কিন্তু আবার 3rd ইয়ার পিএইচডি স্টুডেন্ট ছিলাম, এবং তারপরে 93-তে আমি তো চলে গেলাম করে। তো 93-তে আমি পিএইচডি করে তারপরে টোটালি যন্ত্রপাতি তখন নিয়ে আসছিলাম জাপান থেকেই। আচ্ছা, ওই প্রথম ডেমনস্ট্রেটিভ সার্জারি করার কেউ ডোনেশন দিয়েছিলেন না, তখন একটি ইনস্ট্রুমেন্ট কোম্পানি, কারণ আমি আপনাকে আগেই বলেছি যে ওই টিমের একজন মেম্বার হিসেবে ইনস্ট্রুমেন্ট কোম্পানির লোকজন আমাকে খুবই খাতির করার চেষ্টা করতো, এবং তাদেরকে যখন বললাম যে আমি আমার দেশে করতে চাই, তারা কিন্তু অল দ্য ওয়ে ফ্রম জাপান টু বাংলাদেশ যন্ত্রপাতি নিয়ে আমার সাথে এসেছিলেন। ভদ্রলোকের নাম ছিল মিস্টার ফুকুয়ো শিঙ্কো অপটিক্যাল, এবং জাপানিজ কোম্পানি। তো এইভাবে যখন আমরা এটা প্রথমে এখানে করলাম এবং এটা সবাই দেখলো জানলো, প্রফেসর আজাদ খান তখন চিন্তা করলেন যে বারডেমে উনি পুরো সেট আপ তৈরি করবেন। তারপরে আমি 93-তে মার্চেই পিএইচডি শেষ করে 93-র এপ্রিল থেকেই আমি এখানে রেগুলারলি ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করলাম। সেই থেকে আসলে বাংলাদেশে ল্যাপারোস্কোপি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং আমি একটা কথা আমি বলতে চাই, এখন কিন্তু যদিও প্রথম দিকে সিনিয়র সার্জনদের মধ্যে ল্যাপারোস্কোপি সার্জারি সম্বন্ধে একটা খুব ছিল, নেগেটিভ একটা আইডিয়া ছিল, কিন্তু যেটা আগেই আমি বলেছি এটার অবভিয়াস বেনিফিটের জন্য এটাকে কেউ আর ইগনোর করতে পারে না। এখন সবাই কিন্তু শেখার জন্য খুবই উদ্গ্রীব, এবং আমাদের সোসাইটি অফ ল্যাপারোস্কোপি সার্জনসের মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রায় 1000 সার্জনকে বেসিক ল্যাপারোস্কোপিক সার্জারির উপরে ট্রেনিং দিয়েছি, এবং এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি বলে মনে করি। এটা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে স্যার, আমরা 30 সেকেন্ডের মতো আছে, যেটা সকলেই জানতে চায় সবচেয়ে বেশি রোগীরা, যে আসলে খরচ কেমন একটা ওপেনের সাথে এইটার। সত্যিকার অর্থে বললে ওপেনের তুলনায় কম খরচে ল্যাপারোস্কোপিক সার্জারি করা সম্ভব, কারণ ওপেন অন্যান্য অনেক সার্জারির সাথে যদি তুলনা করি, তাহলে গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এবং হার্নিয়া সার্জারিগুলি ল্যাপারোস্কোপিক করলে কম্পারেটিভলি কম খরচ। হাসপাতালে তাকে কম থাকতে হয়, ওষুধপত্র তার কম লাগে, ডিপেন্ড করে সার্জন এবং তার টিমের উপরে। সার্জন অ্যান্ড টিম যদি একটা রিজনেবল চার্জ করে, তাহলে কোনোভাবে এটা ওপেন সার্জারির তুলনায় বেশি খরচ হওয়ার কথা না, এবং এটার বেনিফিট
অতুলনীয়, এটার সাথে কোনো তুলনাই হয় না। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর সর্দার নাইম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদের। দর্শক আসলে শুনছিলেন কীভাবে দেশে ল্যাপ্রোস্কোপিক সার্জারি শুরু হলো, উপকৃত হচ্ছে কিন্তু হাজারো মানুষ। আমরা চেষ্টা করব আমাদের এই যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সেটা আরও বৃদ্ধি পাক এবং আমাদের মানুষরাও সচেতন হোক, এই দেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে চিকিৎসা করুক। আমরা সকলে ভালো থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।